বেশিরভাগ সকালে শুরুর আগে নীরবতা থাকে না। শুরুর হয় চাপের মধ্য দিয়ে। মন শরীরের আগে ছুটে চলে, পরিকল্পনা করে, চিন্তিত হয়, আর দিনের আগেই এগিয়ে যায়। কি ভুল হতে পারে, কোন দায়িত্ব আসন্ন বা কল্পিত, এসব চিন্তা বর্তমান থেকে মন সরিয়ে নিয়ে যায়। শান্তি যেন দূরে কোথাও। মনে হয় দিন শুরু হওয়ার আগেই সেটা দিনের মুঠোয় চলে গেছে। আসল চ্যালেঞ্জ দিনটা নয়, চ্যালেঞ্জ হলো আমরা কিভাবে দিনটার মুখোমুখি হই, কিভাবে আমাদের মনকে স্থির রাখি যখন চারদিকে পৃথিবী টান টান করছে। এই সব আবেগের মাঝে নীরব মুহূর্তগুলোতে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। স্টোইসিজম শেখায় যে শান্তি আসে না বাইরের ঘটনা নিয়ন্ত্রণ থেকে, বরং আসে আমাদের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে। কোন চিন্তা গুরুত্ব দেওয়া উচিত আর কোনটা মেঘের মতো চলে যেতে দেওয়া যায়, সেটা বুঝলেই মনের স্পেস খুলে যায় পরিষ্কার ভাবনার জন্য। ছোট ছোট রুটিন, যেমন শ্বাস নেওয়া, হাঁটা, প্রস্তুতি নেওয়া, এগুলোই হয়ে ওঠে উপস্থিত থাকার ব্যায়াম। এমন অভ্যাস যা মনের শান্তি আর সামঞ্জস্য ফিরিয়ে আনে। সকালে যে চাপ অনুভব হয় সেটা বাস্তবতার নয়, বরং আমাদের চিন্তায় যা ঢুকতে দিয়েছি তার প্রতিফলন। প্রতিটা সচেতন বিরতি, প্রতিটা সচেতন শ্বাস আমাদের নিজের ছন্দ ফিরিয়ে আনে। মনের প্রতিটা প্ররোচনায় তাড়াহুড়ো করার বদলে যখন আমরা শুধু মনকে লক্ষ্য করি, তখন বুঝতে পারি শান্তি কোনো দূরবর্তী বা শর্তসাপেক্ষ জিনিস নয়, এটা থাকে আমাদের তৈরি করা ফাঁকে। সেই মুহূর্তগুলোতে যখন আমরা অবস্থা বুঝতে পারি, আর সেই সচেতনতায় যে আমরা নিজের মতো করে দিন শুরু করতে পারি। জীবনের গতি অনেক সময় আমাদের ওপর চাপানো মনে হয়, যেন পুরো পৃথিবী আমাদের অবিরাম মনোযোগ চায়। কিন্তু আসলে জরুরি ভাবনা খুব কমই বাইরের, এটা মনই তৈরি করে। চিন্তাগুলো ফিসফিস করে বলে, তোমাকে তাড়াতাড়ি করতে হবে, থামতে পারবে না, তুমি ইতিমধ্যেই পেছিয়ে পড়েছ। চাপ তখনই আমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করে যখন আমরা তা মানি। শরীরের গতি মস্তিষ্কের তাড়াহুড়ো গতির সঙ্গে মেলানোর কোনো দরকার নেই। ধীরে ধীরে এক পা বাড়ানো, নিঃশ্বাস ধীর করা আর একটু স্থির থাকা, এটুকুই যথেষ্ট ভেতরে ছন্দটা ঠিক করতে। আমরা কল্পিত জরুরিতার বন্দী নই। স্টোইক দর্শনের মানুষরা দেখেছিল আমাদের অনেকটা টেনশন আমরা নিজেরাই তৈরি করি। এপিকটেটাস বলেছিল, তোমার সঙ্গে কি ঘটে তা নয়, বরং তুমি তার প্রতিক্রিয়া কেমন দাও সেটাই গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের অরাজক কথাবার্তায় হার মানার বদলে আমরা আমাদের শক্তি ফেরত পাই জীবনকে ইচ্ছে মতো চলা, দিনে খামখেয়ালি না করে শান্ত ভাবনা দিয়ে শুরু করা। বুঝলেও যে তাড়াহুড়ো আমাদের নিজেদের তৈরি, শুধু সচেতন হওয়াটা যথেষ্ট না। তাড়াহুড়োভাবে চিন্তা করার অভ্যাস অনেক গভীর, বছর বছর ধরে স্বয়ংক্রিয়ভাবে গড়ে ওঠা। সকালটা শুরু হয় এমন এক মানসিক তালিকা দিয়ে যা দিনের কাজের চেয়ে অনেক বড়। কাজগুলো শরীর ও বিছানা ছেড়ার আগে বহুগুণ বেড়ে যায়। তবুও প্রতিটা মুহূর্তে একটা সুযোগ থাকে সচেতনভাবে কাজ করার, হুট করে না করে, কথা বলার আগে একটু থেমে যাওয়ার, সম্পূর্ণ শ্বাস নেওয়ার পরে এগোনোর, নিজের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার। হাত আর মন, এগুলো কোনো অবকাশ নয়, এগুলো চর্চার কাজ। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা তোমার আছে, বাইরের ঘটনাগুলোর নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। যখন শরীর আর মন সঙ্গতিপূর্ণ ছন্দে এগোয়, মন শান্ত হয় আর স্বচ্ছতা নিজে থেকেই আসে। ছোট ছোট সচেতন কাজ বা সচেতনতা ভিতরের স্বাধীনতা আর দৃঢ়তা বাড়িয়ে দেয়। আমাদের প্রতিক্রিয়া ঘটনাগুলোর থেকে জীবনের রূপ গড়ে তোলে। দেরিতে আসা একটা মেসেজ, হঠাৎ কোনো অসুবিধা, ছোট একটা হতাশা, এসগুলো তখন পর্যন্ত নিরপেক্ষ থাকে যতক্ষণ না আমরা ওগুলোর ওজন ঠিক করি। স্টোইকরা এটাকে বলতো দ্বিতীয় তীর। প্রথমটা যা ঘটে সেটা অপ্রতিরোধ্য, দ্বিতীয়টা হলো আমরা যেই বিচার করি। প্রতিদিন সকালে একটা সুযোগ আসে ধৈর্য ধরার, একটু থামার, শ্বাস নেওয়ার আর আবেগের বদলে চিন্তাভাবনা করে সাড়া দেওয়ার। আবেগের উথাল পাথাল পরিস্থিতি থেকে নয়, বরং আমাদের ব্যাখ্যা থেকে আসে। যখন প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয় তখন স্পষ্টতা থাকে আর সিদ্ধান্ত আসে ঠান্ডা মাথায়, উত্তেজনায় নয়। এই অন্দরমহল নিয়ন্ত্রণ দিনটাকে বদলে দেয়, জীবনকে। ধীরে ধীরে, ইচ্ছে মতো আর স্বাধীনভাবে এগিয়ে চলো। মনটা থাকে আগের দিনের ছাপ, পিছু টান, অসম্পূর্ণ কথাবার্তা, মন খারাপের ঝামেলা নিয়ে। প্রতিদিন সকালে সুযোগ আসে এগুলো ছেড়ে দেওয়ার, নতুন দিনের মুখোমুখি হওয়ার বোঝা ছাড়া। অতীতের সাথে আটকে থাকা শুধু আমাদের ভারী করে, বর্তমান থেকে মনোযোগ সরিয়ে নিয়ে যায়। একটু ছেড়ে দিলেই আমরা ফিরে পাই শক্তি, মনোযোগ আর শান্তি। একটু ভাবা, যা গেছে সেটাকে স্বীকার করে রেখে দেওয়া মনকে মুক্ত করে। সেনিকা লিখেছিল, আমরা বেশি কষ্ট পাই কল্পনার ভেতর বেশি বালাই দেখে, বাস্তবতার চাইতে। মানসিকতা কিভাবে নিজের বোঝা বড় করে তোলে সেটা দেখায়। কালকের ওজন নামালে মন হালকা লাগে, দৃষ্টি পরিষ্কার হয় আর প্রতিটা মুহূর্ত সচেতনভাবে জীবনকে গ্রহণ করার সুযোগ হয়, অভ্যাস বা আফসোসের বদলে। নিজের প্রতি দয়া করা মানে নিজের কাছে নরম হওয়া না, এটা তো টেকসই হওয়ার মূল ভিত্তি। নিজেকে খুঁতখুঁতে করা বিচার ধোঁকা দেয় আর মনকে অস্থির করে। ধৈর্য আর ভালোবাসায় নিজের যত্ন নিলে মন স্থির হয় আর তখন বুদ্ধিমত্তার জন্য জায়গা তৈরি হয়। এবং সচেতন কার্যকলাপ, একটি সকাল যদি কোমলভাবে শুরু হয় তা ধীরে ধীরে বাইরে ছড়িয়ে পড়ে, দিনের সিদ্ধান্ত, সম্পর্ক আর দৃষ্টিভঙ্গি গড়ে তোলে। কার্ল জাং বলেছিলেন, আমি শুধু যা ঘটেছে তাই নই, আমি যা হতে চাই তা আমি। এটা বোঝায় যে পরিচয় আর অভিজ্ঞতা সচেতন চয়েসের মাধ্যমে তৈরি হয়। ভিতরের ভালোবাসা মানসিক টানাপড়েন কমায়, মনোযোগ বাড়ায় আর প্রতিক্রিয়া আসে স্পষ্টতা থেকে, উদ্বেগ থেকে নয়। এই অভ্যাস ধৈর্যশীলতা গড়ে তোলে, যা বহন করে।
প্রতিটি কাজে ছোট হোক বা বড় যত্ন ও মনোযোগ দরকার। জোর করে নিয়ন্ত্রণ করার চেয়ে সচেতন থাকা বেশি গুরুত্বপূর্ণ। জোর করে শান্ত থাকার চেষ্টা করলে অনেক সময় বিপরীত ফল হয়, টেনশন আর প্রতিরোধ বাড়ে। মনের অবস্থা খেয়াল করে তার সীমা বুঝে আর নিজেদের নিয়ন্ত্রণে যা আছে তা লক্ষ্য করলে স্বাভাবিক শান্তি আসে। প্রতিটি চলাফেরা, প্রতিটি শ্বাস, প্রতিটি চিন্তাভাবনা আমাদের সাধারণ কাজকর্মকে মনের ওপর নিয়ন্ত্রণের অনুশীলনে পরিণত করে। এই প্রতিটি শেখার মধ্যেই ধীরে ধীরে বুঝে নেওয়া, মেনে নেওয়া, থামা, ছেড়ে দেওয়া, দয়া দেখানো আর সচেতন থাকার অভ্যাস একসাথে মিশে যায় একটা অবিচ্ছিন্ন উপস্থিতির অভ্যাসে। সকাল আর শুধু কাজের চাপ নয়, বরং নিজের ইচ্ছেমতো পথ বেছে নেওয়ার একটা সুযোগ হয়ে ওঠে। জীবনের ছন্দ হয় ধীর স্থির, তাড়াহুড়ো নয়, স্পষ্টতা ভরা, বিভ্রান্তি নয়, ইচ্ছেকৃত, স্বয়ংক্রিয়তা নয়। যখন তুমি মাথা খোলা রেখে দিনের শুরু করো, নিজের মন আর প্রতিক্রিয়াগুলো বুঝতে চাও, তখন জীবন কম লড়াই করে নিজে নিজে গড়ে ওঠে। শান্তি দূরত্বে বা শর্ত সাপেক্ষ নয়, এটা তো আগেই এখানে আছে, অপেক্ষা করছে তোমার মধ্যেই। চিন্তা আর কাজের মাঝে একটা ফাঁক থাকে। যদি এই ভাবনাগুলো তোমার কানে লাগে, তাহলে সাবস্ক্রাইব করার কথা ভাবো, শুধু একটা রুটিন ক্লিক হিসেবে নয়, বরং সচেতন একটা পদক্ষেপ হিসেবে, যা তোমাকে উপস্থিত থাকার অভ্যাস করে তুলতে, সচেতনতা বাড়াতে আর জীবনে শান্তভাবে উদ্দেশ্য নিয়ে এগোতে সাহায্য করবে। প্রতিটা ছোট চিন্তা তোমার জন্য একটা গাইড হিসেবে কাজ করবে, যা তোমাকে স্পষ্টতা, ধৈর্য আর নিস্তব্ধ শক্তি নিয়ে কাজ করতে সাহায্য করবে যখন তুমি জীবনের পথে এগোবে। বাস্তবে ইচ্ছেকৃতভাবে এগোনো মানে চিন্তার স্পষ্টতাও বাড়ানো। হঠাৎ করে দ্রুত চলাফেরা করলে মন বিভক্ত হয়ে যায়, মনোযোগ ছড়িয়ে পড়ে নানা কল্পনায়। ভবিষ্যৎ আর অতীতের আফসোস নিয়ে চিন্তা না করে ঠিকমতো মনোযোগ দিয়ে সচেতনভাবে কাজ করলে মন এক জায়গায় জমে যায়, ভাবনা, উপলব্ধি আর কাজ একসাথে চলে। মন যেন একটা আশ্রয়স্থল হয়ে ওঠে, ধীরে ধীরে এগিয়ে গিয়ে শান্তভাবে লক্ষ্য করে, আর যা আমাদের নিয়ন্ত্রণে সেটা চিনে নেওয়া যায়। প্রতিটা ধীর গতির পদক্ষেপ, প্রতিটা সচেতন শ্বাস প্রশ্বাস শক্তিশালী করে সেই স্নায়বিক আর মানসিক পথগুলোকে, যেগুলো মনোবল, একাগ্রতা আর শান্তি ধরে রাখতে সাহায্য করে। এই জ্ঞানটুকু যে আমরা প্রতিটা মুহূর্ত নিজের ইচ্ছায় বেছে নিচ্ছি, ভাবনার স্রোতে ভাসছি না, এটাই একটা বড় উৎস। স্থিতিশীলতা এনে প্রতিক্রিয়াশীলতা কমায় আর গভীর একটা সক্ষমতার অনুভূতি তৈরি করে। শেষমেশ সচেতন গতিবিধি থেকে শুরু হওয়া এই পরিবর্তনটা ধীরে ধীরে আমাদের অভিজ্ঞতায় ছড়িয়ে পড়ে। আমরা জরুরি ভাবনা থেকে দূরে থেকে কেন্দ্রীভূত অবস্থান থেকে কাজ করতে শুরু করি, প্রতিক্রিয়া দেখানোর বদলে সাড়া দিতে শিখি, আর আমাদের সকালগুলো স্বতন্ত্রতা আর শান্তির সঙ্গে কাটাই। তাড়াহুড়োর প্রবণতা কমে যায়, কারণ পৃথিবী বদলায় না, বরং মনের দৃষ্টিভঙ্গি বদলে যায়। মনোযোগ সহকারে চলার প্রতিটা সিদ্ধান্ত এই পরিবর্তনটাকে আরও মজবুত করে। নিজেকে নিয়ন্ত্রণ করার একটা বড় ধাঁচ, আর দিনটা নিজেই চাপের একটা ধারাবাহিকতা না হয়ে একরকম এমন একটা পরিবেশ হয়ে ওঠে যেখানে উপস্থিতি, স্পষ্টতা আর ধৈর্য ধরে রাখার ক্ষমতা বিকাশ পায়। যেমন শ্রেণিকা বলেছে যে সাহসী সে স্বাধীন, আর এখানে সেই সাহস কোনো বড় রকমের কাজেই নয়, বরং মন গড়া জরুরি পরিস্থিতির কাছে নত না হয়ে ছোট ছোট সচেতন ধাপগুলোতে প্রকাশ পায়, যেগুলো মনের ভারসাম্য রক্ষা করে। চিন্তাগুলো নিজের ইচ্ছার বাইরে এসে কখনো জোর করে, কখনো নীরবে মনের মধ্যে হাজির হয়, যেন ওগুলো কোনো ভার বহন করছে। দায়বদ্ধতার বোধ থেকে একটা হঠাৎ চিন্তা, গতকালের কথোপকথনের পুনরাবৃত্তি, একটু নিজেকে তিরস্কার করার মতো ভাবনা। প্রতিটা চিন্তা যেন তাড়াতাড়ি করেই কিছু একটা করতে হবে, না হলে যেন বড় কোনো বিপদ ঘটবে। কিন্তু আসল ক্ষমতা তো চিন্তার মধ্যে নেই, সেটা আমরা যত গুরুত্ব দিই তাতেই তার শক্তি। মস্তিষ্ক যেটা প্রতিটা ইচ্ছার পেছনে ছুটতে অভ্যস্ত, সেটা খুব কম সময় থামে বুঝতে যে অনেক চিন্তা আসলে কোনো আদেশ না, বাস্তবতা না, ওগুলো তো অস্থায়ী ছাপ, সাময়িক উপস্থিতি মাত্র। চেতনা এমন কিছু যা অ্যাকশনে যাওয়ার দরকার হয় না। স্টোইসিজম শেখায় বুঝতে পারাটাই হলো কোনটা আমাদের নিয়ন্ত্রণে আর কোনটা নয় সেটা আলাদা করা। মনকে সরাসরি মানা না করে শুধু পর্যবেক্ষণ করলে একটা এমন জায়গা তৈরি হয় যেখানে আমরা বিচার করতে পারি, শুধু স্বয়ংক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখানো নয়। প্রথমবার ভাব থেকে একটু পিছু হটতে গেলে মন অস্থির হয়ে যেতে পারে, এমনকি যেন পাগলামির মতো মনে হতে পারে, যেন মনোযোগ না দেওয়া এক ধরনের বঞ্চনা। যেসব চিন্তা সাধারণত কোনো প্রশ্ন ছাড়াই চলে, এখন শুধু তাদের অস্তিত্বই মনোযোগ আকর্ষণ করে। দেখলাম যখন আমরা বুঝতে পারি যে ভাবা মানেই কাজ করা নয়, তখন দৃষ্টিভঙ্গিতে একটা সূক্ষ্ম পরিবর্তন হয়। কোনো ফলাফল নিয়ে চিন্তা কোনো বড় আকাশে মেঘের মতো চলে যায়, পেছনে স্পষ্টতার জন্য জায়গা রেখে। প্রতি মুহূর্তের পর্যবেক্ষণ আমাদের বুঝিয়ে দেয় বোধ আর কাজের মধ্যে, বিচার আর আবেগের মধ্যে পার্থক্য। সচেতনভাবে ঠিক করি কোন চিন্তাগুলো ধরে রাখবো আর কোনগুলো ছেড়ে দেব, তখন দিনের মানসিক অবস্থা নিয়ন্ত্রণে থাকে, মন শান্ত থাকে, অস্থির না হয়ে। আজকের সময় আমাদের জীবন
তাৎক্ষণিক প্রতিক্রিয়া চাইতে চাইতে মন এমনভাবে পরিপূর্ণ হয়ে যায় যে হঠাৎ কোনো বিঘ্নকে জরুরি মনে হওয়া সহজ হয়ে যায়। একটা নোটিফিকেশন, হঠাৎ কোনো স্মৃতি বা আকস্মিক কোনো প্রতিক্রিয়া দেওয়ার ইচ্ছা, এসবই মনের কাছে দাবির মতো শোনায়। কিন্তু যত বেশি আমরা লক্ষ্য করি তত স্পষ্ট হয় যে এইসব ইচ্ছার বেশিরভাগই আসলে মুহূর্তেই কোনো কাজের দরকার নেই। নিজের চিন্তা দেখার কাজটা হলো নিজের নিয়ন্ত্রণ নেওয়া, বুঝতে পারা যে আমরা যেভাবে নিজেকে গড়ে তুলি সেটা কোনো স্বয়ংক্রিয় প্রক্রিয়া নয়, সচেতনভাবে বাছাই করার ফল। অতিবাহিত অনুভূতির ধারা থামানো কঠিন। মনের কাজ সবসময় চলতে থাকে, কিন্তু স্বাধীনতা আসে ঠিক করার মধ্যে কোন চিন্তাভাবনায় শক্তি খরচ করা উচিত। সচেতনতা বাড়ালে আমরা থামার ক্ষমতা পেয়ে যাই, পরিস্থিতি বুঝে সোজাসাপটাভাবেই প্রতিক্রিয়া করার সক্ষমতা তৈরি হয়, যার ফলে মন শান্ত থাকে, অস্থিরতার ফাঁদে পড়ে না। এই অভ্যাস আমাদের উদ্বেগ আর আকাঙ্ক্ষার ধারণাকেও বদলে দেয়। কখনো কখনো সাময়িক একটা চিন্তা বা অভাবের ভয় এতটাই বাড়ে যে মন পুরোপুরি দখল করে নেয়। তবুও যদি সেটা বিচক্ষণতা যত কমে তার তীব্রতাও কমে যায়। ভাবনা হলো আকাশে ভাসমান মেঘের মতো, মেঘ থাকলেও আকাশ বদলায় না, আর যা পথ দিয়ে যায় সেই স্থান অটুট থাকে। এমন মন যা তাড়াহুড়ো করে না, শুধু পর্যবেক্ষণ করতে শেখে, সে নিজেই তার পরিবর্তনশীলতাকে দেখতে শুরু করে। সেনিকা বলেছিল, আমরা প্রায় আঘাতের চেয়ে বেশি ভয় পাই এবং বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি কষ্ট পাই, কারণ মন সহজেই এমন বিপদকে বড় করে তোলে যা আসলে কেবল কল্পনায় থাকে। সুযোগ দিলে ভাবনা আসতে দেই, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাই না। এতে উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে একটা ফাঁক তৈরি হয়, মন শান্ত থাকে আর স্পষ্টতা বজায় থাকে। সমস্যা হলো ভাবনাকে চুপ করানো নয়, যা সম্ভব না, বরং আমাদের ভাবনার সঙ্গে সম্পর্ক বদলানো, বাধ্যবাধকতার বদলে পর্যবেক্ষণ বেছে নেওয়া। ধীরে ধীরে এই পদ্ধতি আমাদের অভ্যাস বদলে দেয়। যেখানে আগে মন প্রতিটা চিন্তা ধরত, প্রতিটা ভুল বারবার খেলত বা প্রতিটা ইচ্ছার পেছনে দৌড়াত, এখন মন থেমে থাকে, বিচার করে আর কখনো কখনো ছেড়ে দেয়। সেই নার্ভাস এনার্জি যা আগে সকালে ছিল তা ধীরে ধীরে কমে যায়। অভ্যন্তরীণ পর্যবেক্ষক যখন তার ভূমিকা দাবি করে, তখন চিন্তা দেখে কোনো প্রতিক্রিয়া না দেখানো একটা অভ্যাসে পরিণত হয়, যা মনের স্থিতিস্থাপকতা বাড়ায়। এতে ছোট ছোট মুহূর্ত থেকে বড় চ্যালেঞ্জের মুখে সাম্যের ভিত্তি তৈরি হয়। প্রতিটি সচেতন পর্যবেক্ষণ এইটা বলেই, কাজ করা বাধ্যতামূলক নয়, আমরা নিজেই সেটা বেছে নিই। আর মনের স্বাধীনতা আসে বারবার সচেতন থাকার মাধ্যমে। অনুভূতি আর চিন্তা একে অপরের সঙ্গে জড়িত, আর আমরা যেভাবে চিন্তার সাথে যোগাযোগ করি সেটা সরাসরি আমাদের আবেগের আবহাওয়া প্রভাবিত করে। প্রতিক্রিয়া দেখানো, অপ্রত্যাশিতভাবে কোনো চিন্তা বা ইচ্ছায় ঝাঁপিয়ে পড়া অনেক সময় উদ্বেগ, হতাশা বা মনোযোগের অভাব বাড়িয়ে দেয়। এর বিপরীতে পর্যবেক্ষণ করার মাধ্যমে অনুভূতিগুলোকে নিজেদের মতো থাকতে দেওয়া যায়, যা চিন্তা করার জন্য একটা জায়গা তৈরি হয়। যেদিন আমরা বুঝতে পারি কাজ করার ক্ষমতা আমাদের নিজেরই হাতে আছে, সেদিন একটা গভীর পরিবর্তন ঘটে। চাপ আর বাইরের কোনো কারণে নয়, আমাদের নিজের ভাবনার কারণে হয়। কোনো চিন্তা আসার সঙ্গে সঙ্গে না জবাব দিয়ে শুধু পর্যবেক্ষণ করলে নিজের নিয়ন্ত্রণের অনুভূতি বাড়ে, যা শান্তি, স্পষ্টতা আর সচেতনতা নিয়ে আসে। যখন মনোভাব জটিলতা কমে যায়, তখন মন এই নীরব সচেতনতার মাধ্যমে অনুশীলিত হয়, যা আবেগের বদলে বিচক্ষণতার সঙ্গে প্রতিক্রিয়া জানায়। যদিও চিন্তাগুলো জোরালো হয়, বারবার পর্যবেক্ষণ তাদের প্রভাব কমিয়ে দেয়। যা আগে মনোযোগ দাবি করত, পর্যবেক্ষক যখন মানসিক ঘটনার অস্থায়ী প্রকৃতি বুঝতে পারে, তখন তার ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করে মন অপ্রয়োজনীয় উত্তেজনার বিরুদ্ধে দৃঢ়তা তৈরি করে। স্টোইক চর্চা মানে চিন্তা বা ইচ্ছাকে অস্বীকার করা নয়, বরং ঠিক করে নেওয়া। মনোযোগ আর শক্তি ঠিকঠাক বন্টন করো। প্রতিটা নিয়ন্ত্রণের কাজ ভিতরে স্থিতিশীলতা বাড়ায়, যা মনের জটিলতা শান্তভাবে সামলাতে সাহায্য করে, এমনকি যখন বারবার মাথায় আসে অপ্রয়োজনীয় চিন্তাগুলো। এই দক্ষতা জীবনের সঙ্গে মিশে গেলে দৃষ্টিভঙ্গি বদলে যায়। কোনো একটি চিন্তা ধরার চেষ্টা না করে শুধু খেয়াল করা, সেটা প্রতিটা সিদ্ধান্ত, প্রতিটা কথাবার্তা আর প্রতিটা প্রতিক্রিয়ায় ছড়িয়ে পড়ে। সকালটা আর মানসিক সংকটের ধারা না হয়ে ওঠে সম্ভাবনার একটা জায়গা, যেখানে প্রতিটা মুহূর্তকে মনোযোগ দিয়ে নেওয়া হয়। স্পষ্টতা আর মনোযোগ দিয়ে ভাবা। কার্ল জুং বলেছিলেন, নিজের হৃদয়ের গভীরে ঝাঁপ দিলে তোমার ভাবনা স্পষ্ট হবে। মানে নিজের চিন্তা বুঝতে হলে নিজেকে ভালো করে চিন্তা করতে হয়, মনোযোগ দিতে হয় আর সচেতন থাকতে হয়। চিন্তাগুলোকে তাড়াহুড়ো করে মেনে না নিয়ে শুধু দেখলেই তুমি বুঝতে পারবে কি ভালো, কি খারাপ, আর মন স্থির থাকবে। এইভাবেই তোমার কাজ, সিদ্ধান্ত আর সম্পর্ক সব ভালো হবে। চিন্তাকে অটোমেটিক মেনে না নিয়ে সেটাকে দেখার ক্ষমতাই জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। শেষ পর্যন্ত মুক্তি আসে এই জায়গা থেকে। ভাবনার কাজের মধ্যে একটা ফাঁক থাকে। প্রতিটা লক্ষ্য করা ভাবনা একটা সিদ্ধান্ত নেয়ার মতো, তাকে গ্রহণ করবা, উপেক্ষা করবা না ছেড়ে দিবা। যে মন এই বিচক্ষণতা অনুশীলন করে, সে স্বাধীনতার আর নিজের ওপর নিয়ন্ত্রণের শান্তি পায়। কল্পিত দায়িত্বের কারণে যে উদ্বেগ হয় সেটা কমে যায়, আর মন সত্যিই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ওপর ফোকাস রাখতে পারে। সেনেকা এই কথাটা খুব ভালো বুঝিয়েছেন, যে ব্যক্তি সময়ের আগে কষ্ট পায় সে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট পায়। চিন্তাগুলোকে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দিয়ে দেখা নিশ্চিত করে যে দুঃখটা মনের অযথা অতিরঞ্জনের কারণে বাড়ে না। প্রতিটা মুহূর্তের শান্ত সচেতনতা ভিতরে স্বাধীনতাকে শক্ত করে, দিনটাকে উপস্থিতি, স্পষ্টতা আর স্থিরতার ওপর গড়ে তোলে, আর এমন একটা মজবুত ভিত্তি দেয় যেখান থেকে জীবনটা ইচ্ছা মতো চালানো যায়, আবেগের তাড়নায় নয়।
সন্তুষ্টিকে অনেক সময় ভুলভাবে ধরে নেওয়া হয় যে সেটা শুধু পরিশ্রমের পরে পাওয়া একটা পুরস্কার, কোনো চ্যালেঞ্জ পার হয়ে বা সাফল্য অর্জনের পর পাওয়ার মতো একটা মাইল ফলক। আমরা সেটা একদম দিগন্তের মতো ছুটে বেড়াই, বিশ্বাস করে যে মন অবশেষে পাবে পরিস্থিতি ঠিকঠাক হলে, যখন সবাই স্বীকৃতি দেবে, যখন জীবনের সব জিনিস ঠিকঠাক মিলবে, তখন শান্তি মিলবে ভেবে বসে থাকি। কিন্তু এই ধারণাটা একটা বড় সত্যকে ঢাকছে। শান্তি কোনো দূরের লক্ষ্য নয়, এটা একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি যা দিয়ে জীবনকে অন্যরকমভাবে দেখা যায়। স্টোইকরা বলতো, ইচ্ছা আর বিরক্তি হলো অসন্তোষের কারিগর, যাদের কারণে মন সবসময় আরও বেশি, আরও ভালো আর যা আসেনি তা পেতে চায়। প্রত্যেকটা আকাঙ্ক্ষা, প্রত্যেকটা প্রত্যাখ্যান সন্তুষ্টিকে আরও দূরে ঠেলে দেয়, এমনকি সেই মুহূর্ত থেকেও যা, যদি আমরা খেয়াল রাখি, তবেই জীবনে সুখের খনন রয়েছে। বর্তমানকে গ্রহণ করে যা এখনই আছে তার প্রতি সচেতনতা বাড়িয়ে আমরা বুঝতে শুরু করি যে সন্তুষ্টি এমন কিছু নয় যা বাইরের পৃথিবী আমাদের দেয়, বরং এটা মনের একটা দৃষ্টিভঙ্গি। এই উপলব্ধি জীবনকে নতুনভাবে দেখায়, বলে দেয় যে সন্তুষ্টির মূল কাঠামো বাইরের অর্জনের চেয়ে বেশি নির্ভর করে মনোযোগ আর বিচার বিশ্লেষণের দিক নির্দেশনার ওপর। সুখ অর্জনের গল্প বারবার শুনে আমরা প্রায় সেই মুহূর্তের সম্পূর্ণতাকে উপেক্ষা করি। আমরা ভবিষ্যতের জন্য যেন শান্তি, আনন্দ বা স্বস্তি সংরক্ষিত আছে এমন ভাবা হয়, অথচ এতে আমরা প্রকৃত জীবনের আনন্দকে পিছিয়ে দেই। আমাদের মনোযোগ এমন ঘটনার ওপর চলে যায় যা হয়তো কখনো ঘটবে না, আর বর্তমানের জীবন্ত মুহূর্তটি ম্লান হয়ে পড়ে। স্টোইক দর্শনে এই সুখের বিলম্ব কোনো সামান্য ভুল নয়, এটা সেই প্রক্রিয়া যার মাধ্যমে অপ্রয়োজনীয় কষ্ট সৃষ্টি হয়। যখন আমরা পরিপূর্ণতাকে বাইরের কিছু শর্তের ওপর নির্ভরশীল মনে করি, তখন আমরা সেই শর্তের কাছে ক্ষমতা দিয়ে দিই যা অনেক সময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। আমাদের নিয়ন্ত্রণ খুব কম। কার্ল জুং দেখিয়েছিলেন, জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হল আসলেই নিজের সত্যিকার স্বরূপে পরিণত হওয়া। এটা এমন একটা চিন্তা যা বলে যে এখনকার মুহূর্তে আমরা সত্যিকারের স্বতন্ত্রতা, সন্তুষ্টি আর মানসিক স্থিরতা খুঁজে পেতে পারি। নিজের দিকে মনোযোগ দিলে, স্পষ্টভাবে নিজের অভিজ্ঞতা বুঝলে আর অপ্রয়োজনীয় চাহিদাগুলো ছেড়ে দিলে মন এমন একটা শান্তি আর পূর্ণতার অবস্থায় পৌঁছে যা বাইরের গল্পের ওপর নির্ভর করে না। এখনকার মুহূর্তে সন্তুষ্টি অনুভব করতে হলে সূক্ষ্ম আর নিয়মকানুন মতো মনোযোগ দরকার। মন কিভাবে অভিজ্ঞতাকে বিচার করে সেটা নিয়ে। দেরি হওয়া মেসেজ, একটা ভুল পদক্ষেপ, ছোটখাটো অসুবিধা, এসবই আগাম প্রত্যাশার কারণে বড় হয়ে ওঠে। এক ধরনের মানসিক হিসাব নিকাশ যা মুহূর্তটাকে প্রয়োজন আর ইচ্ছার সঙ্গে জুড়ে দেয়। এই মানসিক প্রক্ষেপণ আমাদের ধারণাকে বিকৃত করে, আমাদের বিশ্বাস করায় যে বর্তমান অবস্থা অসম্পূর্ণ, অপর্যাপ্ত বা কম। সেনেকা এই ব্যাপারটা সুন্দরভাবে ধরেছিলেন যখন তিনি বলেছিলেন, সত্যিকারের সুখ হল ভবিষ্যতের ওপর উদ্বিগ্ন না হয়ে বর্তমানকে উপভোগ করা। প্রত্যেকটি মানসিক ধারণা যা অসম্পূর্ণতার কথা বলে সেটা আমাদের শান্তির অভাবের ধারণাকেই জোরদার করে। বিলম্ব হয়েছে, মন কিভাবে গুরুত্ব বাড়ায় সেটা বুঝে আমরা ইচ্ছা মতো ভাবনা সামলাতে পারি, মানে যা হচ্ছে সেটা স্বীকৃত করে নিতে পারি, যাতে করে সেই মুহূর্তের অভিজ্ঞতা তার প্রকৃত পরিপূর্ণতা দেখাতে পারে। এই সচেতনতা কোনো অচেতন ব্যাপার নয়, এটা সচেতনভাবে বুঝতে হয় যে মন অনেক সময় এমন কিছু অনুপস্থিতি মনে করে যা আসলে যথেষ্ট উপস্থিতি আছে, আর আমাদের চারপাশের জগৎ বদলানোর দরকার ছাড়াই সন্তুষ্টি পাওয়া যায়। এইভাবে পাওয়া সন্তুষ্টি মানে হাল ছেড়ে দেওয়া বা অলস হওয়া নয়, এটা পরিস্থিতির কাছে ঢাকঢোল বাজানো নয়। সীমাবদ্ধ করে না কোনো আগ্রহ বা উচ্চাকাঙ্ক্ষাকে, বরং এটা একটা স্বীকৃতি যে বর্তমানটাই একমাত্র জায়গা যেখানে কর্ম আর সচেতনতা একসাথে থাকে। মন যেটা কল্পিত অভাবের পেছনে আটকে থাকে, শান্তি পাবে কাল্পনিক সময়, সেটা নিজের তৈরিকৃত জালিতে ফেসে যায়। কিন্তু সামনে যা আছে সেটা স্পষ্টভাবে দেখতে পারলে আমরা শালীন ভাবনা আর কার্যকর সিদ্ধান্তের জন্য জায়গা তৈরি করতে পারি। প্রতিটা মুহূর্তেই থাকে পূর্ণ মনোযোগ দেওয়ার, পরিমিত কাজ করার আর যা ইতিমধ্যেই যথেষ্ট সেটাকে স্বীকার করার সম্ভাবনা। যখন মন দৃষ্টিভঙ্গি বদলায় তখন পরিস্থিতির ওপর নির্ভর না করে পর্যাপ্ততা আর স্থিতিশীলতা নিজে থেকেই আসতে শুরু করে। দিনের সকল ঘটনা শান্তভাবে সামলানো যায়, আর সন্তুষ্টি আর শর্তাধীন থাকে না। বাইরের স্বীকৃতি পাওয়ার চেষ্টা প্রায়ই সন্তুষ্টি পাওয়ার ছদ্মবেশে থাকে, কিন্তু আসলে এটা এক ধরনের বাধ্যবাধকতা হিসেবে কাজ করে। আমরা আমাদের সন্তুষ্টিকে পিছিয়ে রাখি এমন ফলাফলের সঙ্গে জড়িয়ে যেটা আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। এর ফলে মন ক্রমাগত চাপের মধ্যে থাকে, একটা সূক্ষ্ম কিন্তু সব জায়গায় ছড়িয়ে থাকা অনুভূতি যে যা আছে তা যথেষ্ট নয়। বর্তমান মুহূর্তকে গ্রহণ করার মাধ্যমে আমরা এই জটিলতা থেকে মুক্তি পাই। ফলাফল থেকে সন্তুষ্টি পাওয়া যায় যখন আমরা এমন জিনিসগুলোর দিকে নজর দিই না যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। প্রতিদিন যা ইতিমধ্যেই যথেষ্ট তা খেয়াল করা, সেটা কদর করা আর পরিপূর্ণতা দাবি না করা ধীরে ধীরে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। মন বাইরে থেকে আসা পরিস্থিতির প্রভাব থেকে মুক্ত হয়ে নিজের ভিতরের যথেষ্টতাকে বুঝতে পারে। এটাই টেকসই সন্তুষ্টির ভিত্তি, যেটা খুবই বাস্তবসম্মত আর একদম সহজেই অনুসরণযোগ্য।
বর্তমান মুহূর্তকে যথেষ্ট মনে করা মানে এটা নয় যে লক্ষ্য এড়িয়ে যাওয়া বা চেষ্টা বন্ধ করা নয়, বরং এটা একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করে যেখান থেকে স্পষ্টভাবে সিদ্ধান্ত নেয়া ও কাজ করা সম্ভব হয়। মনের ওপর কল্পিত ঘাটতি না থাকায় বেশি স্পষ্টতা, মনোযোগ এবং সৃজনশীলতা আসে। যখন আমরা বুঝতে পারি আসলেই কি চাই আর কি প্রয়োজন, ইচ্ছেকৃত কাজ আর বাধ্য হয়ে প্রতিক্রিয়া করার মধ্যে পার্থক্য, তখন উদ্বেগ কমে যায়। বর্তমান মুহূর্তকে মনোযোগ দিয়ে মান্য করার মাধ্যমে আমরা জীবনের অভিজ্ঞতাকে নতুন করে সংজ্ঞায়িত করি, সন্তুষ্টিকে অস্থিরতার বাইরে নিয়ে আসি। পরিস্থিতি নিজের যথেষ্ট থাকা স্বীকার করলে মনোবল বাড়ে আর আমরা সমস্যাগুলোকে অভাবের সঙ্গে মিশিয়ে ভাবি না। প্রতিদিনের জীবনের ছন্দ বদলে যায় যখন সন্তুষ্টি অভ্যাসের অংশ হয়ে যায়। ছোটখাটো বাধা, হতাশা বা দেরি এখন আগের মতো জরুরি বা মন খারাপ করার মতো লাগে না। সচেতনতা আর ইচ্ছেকৃত গ্রহণযোগ্যতা হঠাৎ রেগে যাওয়ার বদলে একটা স্থায়ী মানসিক শান্তি সৃষ্টি করে। সক্রেটিস বলেছিলেন, একটা অমূল্যায়িত জীবন যাপনের মতো নয়। আর এখানেই মূল কথা প্রয়োগ হয় আমাদের বর্তমানের সঙ্গে কিভাবে যোগাযোগ করি তার উপর। চিন্তাবিহীন উপলব্ধি আমাদের আগাম ভাবনার জোর জবরদস্তির কাছে অসহায় করে তোলে, কিন্তু মনোযোগ দিলে শান্তি আর বোধ জন্মায়। যে মন বারবার এই দৃষ্টিভঙ্গি অনুশীলন করে সেটা ধীরে ধীরে ভবিষ্যৎ কল্পনা আর ইচ্ছার ধাত চিনতে শুরু করে, আর এক ধীর, বেশি সংবেদনশীল অবস্থার সাথে অভ্যস্ত হয়ে ওঠে। প্রতিবারের অনুশীলন স্পষ্টতা, শান্ত স্বভাব আর ব্যবহারিকতার জন্য মস্তিষ্ক আর মানসিক পথে শক্তি যোগায়। বুদ্ধিমত্তা শেষমেশ বর্তমান মুহূর্তের সন্তুষ্টি আমাদের ভিতরের অনুভূতিপূর্ণ না, বাইরের আচরণও গড়ে তোলে। সিদ্ধান্তগুলো হয় বেশি সচেতন, কথোপকথন হয় ধৈর্যশীল, আর স্ট্রেসের প্রতি প্রতিক্রিয়া কম হয়। মন যখন বর্তমানকে যথেষ্ট মনে করতে শেখে তখন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি শান্তভাবেই দাঁড়ায়, পরিস্থিতির বিচার করে, অভাববোধে ভাসে না। প্রতিটা চিন্তা, প্রতিটা উপলব্ধি আর প্রতিটা অনুভূতিকে পুরোপুরি গ্রহণ করা হয়, খেয়াল রাখা হয় আর ইচ্ছেমতো তার সাথে যুক্ত হওয়া হয় বা মুক্তি পেল। বর্তমান মুহূর্তে সন্তুষ্ট থাকার অভ্যেসটা আসলে স্বাধীনতা, স্পষ্টতা আর শান্তির একটা অনুশীলন। এটা এমন একটা নীতি যা আমাদের ভিতরের অনুভূতি আর বাইরের চলাফেরাকে বদলে দেয়, মানুষকে একটা স্থির, শান্তি আর সচেতন অবস্থানে ধরে রাখে, যা পরিস্থিতির ওঠাপড়ার থেকে আলাদা। আমাদের প্রতিক্রিয়াই জীবনের রূপরেখা গড়ে তোলে, ঘটনাগুলো নয়। আর এটাই বোঝার জন্য প্রায়ই অনুশীলনের দরকার হয়। দেরিতে আসা একটা মেসেজ, হঠাৎ করা একটা মন্তব্য, আকস্মিক দেরি, এসবের মূলে কিছু নেই, সবই নিরপেক্ষ। ইভেন্টগুলোতে আমরা যে ব্যাখ্যা বা সিদ্ধান্ত দিই সেটাই ওগুলোর ক্ষমতা বাড়ায়। মন যখন নিয়ন্ত্রণহীন থাকে তখন ছোটখাটো ঘটনাগুলোর গুরুত্ব বাড়িয়ে তোলে, আর ছোটখাটো বিরক্তিকর বিষয়গুলোকে এমন নাটকীয় করে তোলে যা আমাদের দৃষ্টিভঙ্গি আর আবেগের উপর আধিপত্য বিস্তার করে। স্টোইসিজম শেখায় যে সত্যিকারের যন্ত্রণা বাহ্যিক নয়, বরং ভিতরের, যা আমাদের বিচার ধারণা থেকে উঠে আসে, সেই মানসিক ব্যাখ্যা যা আমরা অজান্তে তৈরি করি। দ্বিতীয় তীরের ধারণা এই কথাটাই বোঝায়। প্রথম তীর লাগে যখন ঘটনা ঘটে, যা এড়ানো যায় না আর ব্যক্তিগত নয়। দ্বিতীয় তীরটা আমাদের তৈরি করা প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে ছুড়ে পড়ে। প্রথম তীরটা দেখেও তাড়াহুড়ো করে দ্বিতীয়টা ছুড়ে না দিয়ে শিখলে আমরা শান্তভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার ক্ষমতা পাই। প্রতিটি বিরতি, প্রতিটি সচেতন শ্বাস একটা ছোট্ট নিয়ন্ত্রণের কাজ, যা উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে দূরত্ব তৈরি করে, মনের একটা জায়গা গড়ে তোলে যেখানে ভাবনা নিয়ে কাজ করা যায়, হঠাৎ করে উত্তেজিত হওয়ার বদলে। প্রতিক্রিয়ার শক্তি আসলে আমাদের অনুভূতি গড়ার ক্ষেত্রে মুহূর্তটাকে কিভাবে গ্রহণ করব সেটা বেছে নিতে পারার মধ্যে থাকে, ইচ্ছেকৃত নিয়ন্ত্রণের মাধ্যমে। প্রতিক্রিয়ায় অটোমেটিক ছেড়ে দেওয়ার বদলে সংযমের অভ্যাস শুরু হয় সচেতনতা দিয়ে। অনেক সময় প্রথম রিয়াকশনটা হয় সঙ্গে সঙ্গে জবাব দেওয়া, নিজের পক্ষটা বোঝানো, সঠিক করা বা পাল্টা আঘাত করা। এই সব ইম্পালস যতই স্বাভাবিক হোক না কেন, একটা আবেগের তীব্রতা নিয়ে আসে যা নিয়ন্ত্রণ না করলে সারাদিনের মুডটাই খারাপ করে ফেলে। স্টোইসিজম বলে এই আবেগের তীব্রতা বাধ্যতামূলক নয়, এটা অসাবধানতার ফল। মন যখন ঠিকমতো খতিয়ে দেখা হয় না তখন ছোটখাট জিনিসগুলোকেও বড় অসন্তোষে পরিণত করে। একটু ইচ্ছেকৃত বিরতি নিয়ে আমরা অটোমেটিকভাবেই যখন আবেগ বাড়তে থাকে সেটা থামিয়ে একটা সময়ের ফাঁক তৈরি করা যায় যেখানে স্পষ্টতা আসতে পারে। আমাদের প্রতিক্রিয়া আমাদের চিন্তার মানের প্রতিফলন, আর বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার ক্ষমতা গড়ে তোলা স্থায়ী শান্তির ভিত্তি তৈরি করে। রাগ, সন্দেহ বা বিরক্তির প্রথম নড়াচড়াগুলোকে তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দিয়ে শুধু দেখতে পারা আমাদের বুঝতে সাহায্য করে আসলেই কি কাজ করা দরকার আর কি শুধু ফেলে দেওয়া যায়। এভাবেই আমরা আমাদের আবেগের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করি। দিনটা নিজের মতো করে গড়ে তোলার সময় বাইরের কোনো জিনিসের প্রভাব পড়তে দাও না। সকালে এটার জন্য একদম পারফেক্ট সময়। সকালে মনোযোগ হারানোর সুযোগ কম থাকে আর মনও বাইরের দৌড়ঝাঁপে টানা পারে না। এই সময়টা ধরে নিজের ইচ্ছে প্রতি নিয়ন্ত্রণ করার অভ্যাস করো। তাৎক্ষণিক আবেগে ছাড়া না দিয়ে কেবল তাদের লক্ষ্য করো। এতে করে সারাদিনের জন্য মন শান্ত রাখার ক্ষমতা বাড়ে। প্রতিবার যখন তুমি থেমে চিন্তা করো সেটা আসলে তোমার দখলদারির এক অনুশীলন, যা আমাদের এই বিশ্বাসটাই শক্ত করে যে আমরা
অনুভূতি নির্ধারণ করে অভিজ্ঞতার স্বভাব, বাইরের ঘটনা নয়। শুরু থেকেই সচেতনভাবে এসব অভিজ্ঞতায় হস্তক্ষেপ করলে মন পরিষ্কারতা, শান্তি আর সচেতন বিচার বুদ্ধির অভ্যাস গড়ে তোলে, যা পরে জটিল আর অপ্রত্যাশিত পরিস্থিতিতেও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ভাবত, দিনে কতটা চাপ আসে এই ধারণা থেকে যে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেখানো জরুরি। সামাজিক সম্পর্ক, কাজের দায়িত্ব বা এমনকি সাধারণ ব্যক্তিগত রুটিনও এমন অনেক ইম্পালস দেয় যা মনোযোগ চায়। কিন্তু নিয়মিত অনুশীলন না থাকলে, সংযম না রাখলে মনের স্বাভাবিক প্রবণতা হয়ে যায় অভ্যাস মতো আচরণ করা, যেখানে ছোটখাটো অপমানকে বেশি গুরুত্ব দেওয়া হয় বা ঘটনার গুরুত্ব ভুলে যাওয়া হয়। প্রতিটা সংযমের মুহূর্ত একটু পরিমাপ করে প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস গড়ে তোলে, যা মস্তিষ্কে এমন পথ তৈরি করে যেগুলো শান্ত, স্পষ্ট চিন্তা আর সঠিকভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতাকে শক্তিশালী করে, অযৌক্তিকভাবে প্রতিক্রিয়া করার বদলে। এই রকম পছন্দের পুনরাবৃত্তি চরিত্র আর দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, জীবনের ছন্দে স্থিতিস্থাপকতা ঢোকায়। এই নিয়ন্ত্রিত মনোযোগ আবার নতুন করে সামঞ্জস্যও তৈরি করে। আশা বা প্রত্যাশা, যখন আমরা ভাবি যে বাইরের কোনো ঘটনা ঝামেলা সৃষ্টি করবে, তখন আমরা আগে থেকেই রক্ষা আর প্রতিরোধ নিয়ে চিন্তিত হয়ে পড়ি, এমনকি সেই সব কিছু ঘটার আগেই প্রতিক্রিয়া দেখায়। প্রবৃত্তি পর্যবেক্ষণ করে আর সচেতনভাবে যুক্ত হয়ে আমরা স্ট্রেসের বাড়তি চাপকে বন্ধ করে দিই। ঘটনাগুলো যেমন তাই অনুভূত করি, কল্পনা অনুযায়ী নয়। এপিকটেটাস বলেছিলেন, যিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না তিনি কখনোই স্বাধীন নন। এটা একটা মূলনীতি যা নিয়ন্ত্রণ আর স্বাধীনতার গভীর সম্পর্ককে তুলে ধরে। মন যখন নিয়মিত চর্চা পায়, পরিমাপ করা প্রতিক্রিয়া আমাদের দৃষ্টিভঙ্গির উপর নিয়ন্ত্রণ দেয়, যা অপ্রত্যাশিত পরিস্থিতিতে আমাদের দুর্বলতা কমায় এবং অভিজ্ঞতাকে অপ্রয়োজনীয় আবেগীয় বিকৃতির ছাড়াই নিজে নিজে গড়ে উঠতে দেয়। প্রতিটি শান্ত থাকার মুহূর্ত যখন বারবার করা হয় এবং জোরদার হয়, তখন তা এমন একটা ভিত্তি গড়ে তোলে যা প্রতিক্রিয়ার চেয়ে যুক্তির উপর বেশি নির্ভরশীল জীবনযাপনের পথ দেখায়। শেষ পর্যন্ত দৈনন্দিন জীবনে সংযম চর্চা করা অভিজ্ঞতাকে সূক্ষ্ম থেকে গভীর পর্যায়ে বদলে দেয়। মন যখন থামতে, লক্ষ্য করতে আর সচেতনভাবে কাজ করতে শেখে, তখন সে দিনে দিন শান্ত এবং স্থিরভাবে পথ চলতে পারে। স্বচ্ছতা, ছোটখাটো অসুবিধাগুলো আর অতিরিক্ত আবেগের বোঝা হয়ে ওঠে না। মানুষে মানুষে মেলামেশা হয় বেশি সুসমন্বিত, আর সিদ্ধান্তগুলো হয় ভাবনা চিন্তা করে, আবেগের তাড়নায় নয়। প্রতিটি প্রতিক্রিয়া দেখার মাধ্যমে এক এক ধাপে মুক্তির দিকে এগোনো হয়, যা মূলত স্টোয়িক দর্শনের মূল কথা। যেসব ঘটনা ঘটে সেগুলোই কষ্টের কারণ নয়, বরং মনের সেই ঘটনার সাথে জড়ানোই কষ্ট হয়। সময়ের সাথে এই নিয়মিত অভ্যাস জীবনে একটা শক্তিশালী স্থির ভাব এনে দেয়, যেখানে স্পষ্টতা, শান্তি আর উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা সিদ্ধান্ত আর যোগাযোগের পিছনে থাকে একটা গাইডলাইন, যা এক ধরনের ধারাবাহিক ভিত তৈরি করে, যেটা থেকে দিনের বাকি অংশটা শান্তি আর বুদ্ধিমত্তার সঙ্গে সামলানো যায়। মনের শুরুটা অনেক সময় থাকে স্পষ্টতার বদলে গতকালের ওজন নিয়ে। অসমাপ্ত কথোপকথনগুলো যেন গুঞ্জনের মতো ফিরে ফিরে আসে, ভুলগুলো স্মৃতিতে জমে থাকে আর সূক্ষ্ম আফসোসগুলো সচেতনতার কোণে জায়গা করে নেয়। এই সব অবশিষ্টাংশ কোনো সাধারণ পটভূমির আওয়াজ নয়, এগুলোই ভাবনার দিক নির্ধারণ করে, মেজাজ প্রভাবিত করে আর শক্তিকে সেই মুহূর্তের কাজকে সরিয়ে নেয়। কাজের যোগ্য স্টোয়িক দর্শন শেখায় অতীতে আটকে থাকা মানে নিজের ওপর অযথা বোঝা চাপানো, একটা ওজন যা মনের দরকার নেই তবুও বহন করে। ঘটনাগুলো নিজেই নিরপেক্ষ, অস্থায়ী আর আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তবু মন যখন ওগুলোকে ধরে রাখে, তখন সেগুলো হয়ে যায় শৃঙ্খল যা বর্তমান মুহূর্তকে বাধা দেয়। সচেতনভাবে এই অবশিষ্ট ভাবনাগুলোকে ছেড়ে দিলে, এমনকি সাময়িকভাবে হলেও, আমরা আবার সেই জায়গা ফিরে পাই যেখানে আমরা ইচ্ছামতো কাজ করতে পারি, শান্তভাবে ভাবতে পারি আর উদ্দেশ্য নিয়ে জড়িয়ে পড়তে পারি। দিনের চাপ শুরু হওয়ার আগের সকালটা এক ধরনের বিশেষ সময় দেয়। এই অভ্যাসের জন্য এমন একটা সময় লাগে যখন পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত আগামী সবকিছুর রং ঠিক করে দেয়। ছেড়ে দেওয়া মানে শুধু স্বীকার করা নয়, এটা একটা সক্রিয় সিদ্ধান্ত নিতে হয় যে যা শেষ হয়েছে তাকে অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ফেলে দিতে হবে, যাতে মন এখনকার মধ্যে থাকতে পারে। মন যা পুরানো কথা বারবার মনে করে, প্রায় স্মৃতিকে জরুরি মনে করে, আর এই ভান তৈরি করে যে মনোযোগ হারানো যায় না যা শেষ হয়ে গেছে তার থেকে। তাই ছেড়ে দেওয়ার অভ্যাস হলো সচেতনভাবে মানসিক শক্তি অন্যদিকে মোড়ানো। সেই শক্তি দিয়ে আমরা এখনকার কাজে মনোযোগ দিতে পারি, সেটাকে আবার নিজের করে নেওয়া। গতকালকে তাই তার জায়গায় রেখে দিয়ে মনোযোগের ভারসাম্য ফিরিয়ে আনা এবং চলমান দিনের জন্য মানসিক শক্তি সংরক্ষণ করা। চিন্তাভাবনা যেন একটা নিয়মিত অভ্যাস হয়ে যায়, যা শেষ হয়ে যাওয়া জিনিস আর চলমান জিনিসের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেয়, যাতে মনের ওপরে পুরনো গল্পের বোঝা না থাকে। অতীতের ছোট ছোট টানাপোড়েনও অনুভূতির রং তৈরি করে, যখন সেগুলো থেকে মুক্তি না পেলে মন খারাপ বা অবসাদ থেকে যায়। অবাধে রঙের উপলব্ধি, প্রতিক্রিয়া তীব্র করা এবং মানসিক চাপের প্রতি সংবেদনশীলতা বাড়ানো। অতীতের ঘটনাগুলোর মানসিক প্রতিধ্বনি বর্তমানের ছোটখাট সমস্যাগুলোকেও বড় করে তোলে, যা অপ্রয়োজনীয় উদ্বেগের একটা স্রোত তৈরি করে। শুধু স্বীকার করে নেওয়া আর সচেতনভাবে ছেড়ে দেওয়ার কাজটা এই চক্রটা ভাঙে। এই আলাদা করার অভ্যাস ধারাবাহিকভাবে করলে মন শক্তিশালী হয়, শিখে যায় যে অনুতাপ বা আবেগের দখল সবসময় থাকতে হবে না। যা গেছে আর যা এখন চলছে তার মধ্যে সীমারেখা বোঝাটা একটা শক্তিশালী হাতিয়ার হয়ে ওঠে।
স্থিতি গড়ে তোলা, জীবনের সঙ্গে আরও চিন্তাশীল, প্রতিক্রিয়াশীল আর শান্তভাবে মেলামেশার সুযোগ তৈরি করা। ছেড়ে দেবার ছন্দ ছোট ছোট সচেতন অভ্যাসের মাধ্যমে গড়ে তোলা যায়। কেউ দিন শুরু করতে পারে একটা সাধারণ অন্তর্মুখী পর্যালোচনা দিয়ে, গতকালের বাকি থাকা চিন্তাগুলো লক্ষ্য করে চুপচাপ সেগুলোকে মেনে নিয়ে আর তারপর ইচ্ছাকৃতভাবে সেগুলোকে ধীরে ধীরে পিছনে সরিয়ে দিতে। এটা কোনো এড়ানো নয়, বরং স্বীকৃতি দেওয়া, একটা সচেতন দায়িত্ব ভাগাভাগি। গতকালের বিষয়গুলোকে এমন একটা জায়গায় রেখে দেওয়া যেটা বদলানো যায় না, আর বর্তমানের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ দেওয়া। যদি শক্তি দেওয়া হয়, অতীতে আটকে থাকলে বর্তমানকে ভোগ করার, উপভোগ করার আর তার প্রতি সাড়া দেওয়ার সুযোগ কমে যায়। আসক্তি ছেড়ে দিলে আমরা মানসিক এবং বুদ্ধিমত্তার উভয় রিসোর্স বাড়াতে পারি, যা শান্ত, কার্যকরী কাজ আর চিন্তাশীল প্রতিফলনের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে। চিন্তা আর আসক্তির সম্পর্ক সূক্ষ্ম কিন্তু গভীর। বারবার একরকম ভাবনা ভাবাকে অনেক সময় ফলপ্রসূ প্রতিফলন ভেবে ভুল হয়, অথচ তা পারসেপশনকে বিকৃত করে, ভয় বাড়ায় আর মানসিক অস্থিরতাকে বাড়িয়ে তোলে। মস্তিষ্ক বারবার একই কিছু ভাবাকে বুঝে জরুরি ভাবনা, আবার আবার ঘটনাগুলো মনে করা যেন সেগুলো মনের মধ্যে থেমে থাকার দরকার আছে, বাঁচার জন্য বা শেখার জন্য। এপিকটেটাস বলেছিল, মানুষকে কষ্ট দেয় ঘটনা নয়, ঘটনার ওপর তাদের বিচার। স্মৃতিকে বিচার থেকে আলাদা করলে, অতীতের ছাপটাকে শুধু পর্যবেক্ষণ করলে, বারবার বিচার না করলে আমরা তার আবেগপূর্ণ প্রভাব কমিয়ে দিতে পারি। প্রতিটি মানসিক মুক্তির চেষ্টা চিন্তাশক্তিকে মজবুত করে, মস্তিষ্ককে শেখায় আসল স্বাধীনতা এখানেই। অতীতের ঘটনার পরিবর্তনে নয়, বরং মনোযোগ আর প্রতিক্রিয়া সচেতনভাবে নিয়ন্ত্রণ করতেই আসল কাজ। আমরা যখন এই ক্ষমতা গড়ে তুলি, তখন তার সুফল জীবনের সব ক্ষেত্রে ছড়িয়ে পড়ে। মন অতীতের নাকচ ভাবনায় আটকে না থেকে স্পষ্টতা নিয়ে প্রতিক্রিয়া দেয়, চ্যালেঞ্জগুলো শান্তভাবে গ্রহণ করে আর অন্যদের সাথে সেন্টার্ড অবস্থান থেকে মেলামেশা করে। এটাই তোমার কাজ, কথা আর চিন্তা নির্ধারণ করুক। অতীত আর বর্তমান দুটোই অস্থায়ী। এই সচেতনতা দৃষ্টিভঙ্গি শুদ্ধ করে, নিশ্চিত করে মনোযোগ ঠিক জায়গায় থাকে। অর্থপূর্ণ, দরকারি আর নিয়ন্ত্রণযোগ্য। গতকালের হাতছাড়া করে দেওয়ার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছার ওপর ভরসা করতে পারি, যা আমাদের দৈনন্দিন জীবনের প্রতি আচরণকে আরও সহজ, শান্ত ও কার্যকর করে তোলে। এই অভ্যাসটা আত্মদয়া আর বোঝাপড়ার সঙ্গেও জড়িয়ে থাকে। অতীতের ভুল বা অনুশোচনা ধরে রাখা বেশিরভাগ সময় নিজেকে দোষারোপ করার কারণ হয়, যা মনের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে। ছেড়ে দেওয়ার কাজটা মানে হলো ত্রুটিগুলো স্বীকার করা, কিন্তু ওগুলোর সঙ্গে নিজের পরিচয় বা মূল্য সংযুক্ত না করা। বুঝতে পারা যে ভুলগুলো ফলাফল পুরো নিজের পরিচয় বর্ণনা করে না। অতীতকে ছেড়ে দেওয়ার প্রতিটা মুহূর্ত একটা সচেতন চেষ্টার ফল। মনকে শেখানো হয় বুঝদারি, সামঞ্জস্য আর শান্তি থেকে কাজ করতে, তাড়াহুড়ো বা প্রতিক্রিয়ার বদলে। ধীরে ধীরে ছেড়ে দেওয়ার অভ্যাস সময় আর নিজের ধারণাকেও বদলে দেয়। ভোরবেলা আর বিশৃঙ্খলার সময় থাকে না, বরং স্পষ্টতা, উদ্দেশ্য আর মনোযোগের একটা সময় হয়। ছোটখাটো বিরক্তি আর এত বড় ব্যাপার মনে হয় না, আর মন নিজের দক্ষতায় আত্মবিশ্বাস পায় পথ চলার জন্য। প্রতিটি মুহূর্তকে অপ্রয়োজনীয় ভার বহন না করেই পার করা। অ্যারিস্টটল বলেছিলেন, ধৈর্য কটু, কিন্তু এর ফল মিষ্টি। আর এখানে গতকালের বোঝা ছেড়ে দেওয়ার ধৈর্যই এনে দেয় একদিন শান্তি, মনোযোগ আর সঠিকভাবে কাটানোর সুযোগ। প্রত্যেকটা শিকার এবং ছেড়ে দেওয়ার রীতি মনের সহনশীলতা বাড়ায়, মনোযোগকে শক্তিশালী করে আর বোঝায় যে জীবন সবচেয়ে ভালোভাবে কাটে যখন আমরা যা আছে সেটাতেই মনোযোগ দিই, যা গেছে তার ফাঁদে আটকে না থেকে। শেষ পর্যন্ত সকালের মুক্তির প্রক্রিয়াটা একটু ব্যবহারিক, একটু দার্শনিক। এটা মনকে শান্ত করে, সচেতনতা বাড়ায় আর প্রতিটা মুহূর্তে স্পষ্টভাবে কাজ করার ক্ষমতা বাড়ায়। নিয়মিত ভাব আর আবেগ আলাদা করার মাধ্যমে, পর্যবেক্ষণ আর বিচার থেকে নিজেকে দূরে রাখার মাধ্যমে মন ধীরে ধীরে উপস্থিত থাকার, সমতা বজায় রাখার আর ইচ্ছেমতো মনোযোগ দেওয়ার ক্ষমতা গড়ে তোলে। এপিকটেটাস বলেছিলেন, মানুষ প্রকৃত সমস্যায় বেশি চিন্তিত হয় না, বরং তার কল্পিত সমস্যার চিন্তায় বেশি ভোগে, যা দেখায় কেন মুক্তি একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। অপ্রয়োজনীয় কষ্ট থেকে বাঁচানো। এই সচেতনতা নিয়ে প্রতিটা দিন শুরু করলে দিনটা হালকা হয়ে আসে, সহজে সামলানো যায় আর স্পষ্টতা বাড়ে, যা থেকে ভাবচিন্তা করে কাজ করার, গভীরভাবে ভাববার আর শান্ত ও পরিমিত প্রতিক্রিয়া দেওয়ার ভিত্তি গড়ে ওঠে। নিজের প্রতি দয়া দেখানোকে অনেক সময় দুর্বলতা বা নিজের প্রতি নরম থাকা মনে করা হয়, কিন্তু এটা হচ্ছে মজবুত হওয়ার সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটা। মন যখন কঠোর বিচারধারায় ভরে ওঠে, তখন সেটা প্রতিটা দোষ, প্রতিটা দেরি, প্রতিটা মনে হওয়া ত্রুটিকে আরও বড় করে তোলে আর সৃষ্টি করে একটা চলতে থাকা অবচেতন চাপ থাকে, যা আমাদের ভাবনা আর সিদ্ধান্ত নেয়ার পদ্ধতিকে প্রভাবিত করে। সকালবেলা যখন বাইরের চাপগুলো আমাদের উপর পড়েনি এখনও, তখন এই মনের কথা দিনের মোডটা বেশ প্রভাবিত করতে পারে। স্টোইসিজম আমাদের শেখায় যে মনের অস্থিরতা আসলে পরিস্থিতি থেকে কম, আর আমরা যেভাবে সেগুলো বুঝি ও প্রতিক্রিয়া দেখাই তা থেকে বেশি। নিজের প্রতি ধৈর্য আর সহানুভূতি নিয়ে এগোলে আমরা একটা স্থির ভিত্তি গড়ে তুলি, যা স্পষ্ট সিদ্ধান্ত নিতে, সচেতন পদক্ষেপ নিতে আর একটা শান্ত মনোভাব তৈরি করতে সাহায্য করে, যা বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ইন্টারঅ্যাকশন, পছন্দ আর ধারণার মধ্যে ঢুকে পড়ে। নিজের মূল্যকে শত্রু না ভাবা, বরং সঙ্গী হিসেবে দেখার ফলে রোজকার সকালগুলো হয়ে ওঠে ধৈর্য আর মানসিক শক্তি গড়ার একটা প্র্যাকটিস।
নিজের প্রতি মমতা দেখানোর প্রক্রিয়া একটু সূক্ষ্ম, এর জন্য মনোযোগ আর অভ্যাস দরকার। মন স্বাভাবিকভাবেই সমালোচনা করতে চায়, মাপযোগ করতে চায়, আর পারফরমেন্স বা ধারণাকৃত যোগ্যতার ভিত্তিতে মূল্য দিতে চায়। প্রতিটি অমায়িক চিন্তা টেনশন বাড়ায়, একটা লুপ তৈরি করে, যেখানে বিচার মানসিক উদ্বেগ বাড়ায় আর সেটা আবার আরও বিচার করা। এই চক্র ভাঙতে হলে সচেতন হস্তক্ষেপ দরকার। ভিতরে সমালোচনাকে স্বীকার করো, কিন্তু তা যেন তোমার অনুভূতির ওপর প্রভাব ফেলে না। ইচ্ছেকৃত ধৈর্যের সঙ্গে প্রতিক্রিয়া জানাও, আর বুঝে নাও যে অসম্পূর্ণতা একটা চলমান ঘটনা, ব্যর্থতা নয়। মনের আত্মসমালোচনার প্রবণতাগুলোকে দমন বা উপেক্ষা করার বদলে চিনে নেওয়া এবং খেয়াল রাখা। আমরা সেই যন্ত্রণা প্রকাশ করি যা ভিতরের অশান্তির কারণ, আর কঠোরতার জায়গায় কোমল সচেতনতা তৈরি করার সুযোগ পাই। এই সচেতন মনোযোগ কোনোভাবেই নির্বিকার বা ঢিলা নয়, এটা একটা মানসিক চর্চা যা স্পষ্টতা, সহিষ্ণুতা আর সচেতনভাবে কাজ করার ক্ষমতা বাড়ায়। নিজের প্রতি দয়া দেখানোর সুবিধেগুলো তাড়াতাড়ি দিনের ছোট ছোট মুহূর্তগুলোতেই ফুটে ওঠে। যখন সকালে শক্তি বেশি থাকে কিন্তু চিন্তা বা নিজেকে দোষারোপের কারণে মন ভাঙাচোরা হয়, তখনই এটা সমতা বজায় রাখার একটা সুযোগ হয়ে ওঠে। ভুল স্বীকার করা, কিন্তু সেটা নিজের পরিচয় বা মূল্য হিসেবে না নেওয়া। ভুলগুলোকে বিচার না করে দেখা আর মানুষের ভুল ত্রুটিকে স্বাভাবিকভাবে মেনে নেওয়া। মনকে কম ঝামেলায় কাজ করার সুযোগ দেয়। নিজের প্রতি একটু দয়া দেখানো মানে মনকে শান্ত রাখার একটা সিদ্ধান্ত নেওয়া, যা কাজ, সম্পর্ক আর সমস্যাগুলোর সাথে সচেতনভাবে যুক্ত হওয়ার পরিবেশ তৈরি করে। নিজের ভিতর একটা স্থিরতা গড়ে তোলা মানে আমরা বাস্তবতার সাথে আমাদের ধারণাগুলো মিলিয়ে নিই, যাতে আমাদের কাজগুলো স্পষ্টতা থেকে আসে, জোর বা আবেগ থেকে নয়। সময়ের সাথে সাথে এসব ছোট ছোট মুহূর্ত জমে গিয়ে ধৈর্য, অন্তর্দৃষ্টি আর মানসিক দৃঢ়তার অভ্যাস তৈরি করে, যা পুরো দিনটাই প্রভাবিত করে আর শক্তি যোগায়। অপ্রত্যাশিত সমস্যার বিরুদ্ধে নিজেকে সুরক্ষিত রাখা, নিজের প্রতি দয়া দেখানো মানসিক নিয়ন্ত্রণের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। যখন আমরা নিজের প্রতি কোমলতা দেখাই, তখন দিনের মানসিক অবস্থা বদলে যায়। নিজেকে সমালোচনা করা আর দোষারোপ করার রাগ বাড়ায়, মনোযোগ কমায় আর চাপের প্রতি সংবেদনশীল করে তোলে। তার বিপরীতে সহানুভূতিশীল মনোযোগ নেতিবাচক আবেগের তীব্রতা কমায়, যার ফলে আগের মতো শুধু উত্তেজনার বদলে চিন্তা ভাবনার সুযোগ তৈরি হয়। এপিকটিটাস এই ব্যাপারটা খুব ভালোভাবে তুলে ধরেছিলেন। বলেছিলেন, যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আসলে মুক্ত নয়। নিজের নিয়ন্ত্রণ শুরু হয় অন্তরের মমত্ববোধ থেকে। একটা শান্ত জায়গা তৈরি করতে হয় যেখানে মন ঠিকমতো বিচার করতে পারে, বুঝতে পারে আর বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে পারে। নিজের প্রতি ধৈর্য ধরাটা কোনো আরাম পাওয়ার ব্যাপার না, বরং এটা জরুরি, যাতে আমরা নিজের বিচার, প্রতিক্রিয়া আর কাজের উপর স্বাধীনতা রাখতে পারি। এটা শুধু আমাদের ভিতরের অবস্থা গড়েই না, বাইরের সম্পর্ক আর সিদ্ধান্তেও প্রভাব ফেলে। কারণ ভিতর থেকে যে স্থিরতা আসে সেটা বাইরে পড়ে যায় আমাদের প্রতিক্রিয়া আর সম্পর্কের মাধ্যমে। নিজেকে ভালোবাসা আর চিন্তার মিলনও অনেক জরুরি। নিজের প্রতি কঠোর বিচার আমাদের দৃষ্টিভঙ্গি নষ্ট করে, ভুলগুলো বড় করে দেখায় আর জীবনের অভিজ্ঞতাকে ভয় বা অপর্যাপ্ত মনে করায়। এই ভুল দৃষ্টিভঙ্গি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে প্রায়শই অতিরিক্ত সংশোধন, দ্বিধা বা অতিরিক্ত চেষ্টা করার দিকে নিয়ে যায়। নিজের প্রতি কোমলতা বজায় রেখে আমরা চিন্তাকে বাধাহীন রাখতে পারি, যা বুদ্ধিমত্তা, অন্তর্দৃষ্টি আর স্পষ্টতা বাড়ায়। মার্কাস অরেলিয়াসও এ ব্যাপারে চিন্তা করেছিলেন। মন আর উপলব্ধির একাত্মতা। বাইরের কোনো জিনিসে যদি তুমি কষ্ট পাও, সেটা জিনিসটার জন্য নয়, বরং তোমার তার প্রতি মূল্যায়নের জন্য। আর এই মূল্যায়ন তুমি যে কোনো সময় বদলে দিতে পারো। আমরা যেভাবে অভিজ্ঞতাকে বুঝি সেটা আমাদের অভ্যাসগত ব্যাখ্যা থেকে জন্মায়, আর নিজের প্রতি সদয় হওয়ার অভ্যাস গড়ে তোলা এই দৃষ্টিকোণকে বদলে দেয়, অপ্রয়োজনীয় মানসিক বোঝা কমায় আর ঘটনাবলী আর মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তিযুক্ত সচেতন প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। নিজের প্রতি সদয় হওয়া মানসিক দৃঢ়তার বিকাশেও সাহায্য করে। জীবনে বারবার চ্যালেঞ্জ আসে, যেগুলোর বেশিরভাগ এড়ানো যায় না, আর এই চ্যালেঞ্জগুলোর প্রতি মনের প্রতিক্রিয়ায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আর বিকাশ গড়ে তোলে। যখন নিজের প্রতি কঠোর হওয়া হয়, তখন সমস্যাগুলো বড় মনে হয়, মনোরোগ সহ্য করার ক্ষমতা কমে যায় আর বুঝবার শক্তিও দুর্বল হয়ে পড়ে। এর বিপরীতে নিজের মধ্যে সমর্থনের ওপর দাঁড়িয়ে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হলে মন জটিলতার সঙ্গে মোকাবিলা করতে পারে, অতিরিক্ত প্রতিক্রিয়ায় পড়ে না। এটা বোঝায় যে নিজের সঙ্গে সম্পর্কটা সব সময় বদলায়, স্থির থাকে না। আমাদের নিজের প্রতি যত্ন, মনোযোগ আর ধৈর্যের মানটাই ঠিক করে আমাদের চিন্তা, অনুভূতি আর কাজের বদল। যত বাড়ি আমরা নিজেকে কোমলতা দিয়ে সামলাই, তত বাড়ি আমাদের মনোবল বাড়ে, যা বিপদ মোকাবেলায় সাহায্য করে আর মানসিক ভারসাম্য ধরে রাখে। প্রতিদিন নিজের প্রতি ভালোবাসা আর সহানুভূতি করে তোলা আমাদের অভ্যাসগত চিন্তাধারাকেও বদলে দেয়। যেখানে আগে নিজের ভুল নিয়ে বারবার চিন্তা, হঠাৎ রাগ বা অপ্রয়োজনীয় উদ্বেগ হতো, সেখানে সচেতন দয়া একটা জায়গা তৈরি করে। গঠনমূলক প্রতিফলন, সমস্যা সমাধান আর স্পষ্ট ধারণা। অ্যারিস্টটলের কথা, মস্তিষ্ককে শিক্ষা দেওয়া কিন্তু হৃদয়কে শিক্ষিত না করা মানেই কোনো শিক্ষা না। এটা বোঝায় যে জ্ঞান আর আবেগ একসাথে থাকতেই হবে। ভিতরের দয়ালুতা মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মনোযোগ ধরে রাখে। এই সামঞ্জস্য নিশ্চিত করে যে আবেগের মাত্রা ঠিক থাকে, বিচার বিবেচনা করা হয় আর প্রতিক্রিয়া সচেতন হয়, যা সব মিলিয়ে একটি মজবুত ভিত্তি গড়ে তোলে।
প্রতিদিনের অভিজ্ঞতায় একটা স্থিরতা আর শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ে। সকাল থেকেই নিজের প্রতি সদয় হওয়া যখন রুটিনের অংশ হয়ে যায়, তখন দিনটা হয়ে ওঠে স্থির আর সচেতন। ধৈর্যের সাথে মনোযোগ দেওয়া, বিচার না করে পরিস্থিতি দেখতে চাওয়া, এসব ছোট ছোট কাজ মনকে শান্তি আর অন্তর্দৃষ্টিতে অভ্যস্ত করে তোলে। এই ভিতরে স্থিরতা বাইরের জগতেও ছড়িয়ে পড়ে, যা দিনের সব সিদ্ধান্ত, সম্পর্ক আর দৃষ্টিভঙ্গিতে প্রভাব ফেলে। নিজের প্রতি করুণা দেখিয়ে মনকে যত্ন নেওয়া রেজিলিয়েন্স, ফোকাস আর সমানুভূতির মতো গুণ গড়ে তোলে। সচেতনভাবে জীবনযাপনের জন্য একটা অবিচ্ছিন্ন ভিত্তি তৈরি করা। প্রতিদিন সকালে এক নতুন সুযোগ আসে এই ভিতরকার স্থিরতা বাড়ানোর, ইচ্ছা করে চিন্তা আর প্রতিক্রিয়া গড়ে তোলার, আর একটা শান্ত, পরিষ্কার মানসিকতা নিয়ে জীবনটা মোকাবিলা করার, যা জোর করে নয়, নিজের চর্চায় গড়ে ওঠে। এটা একটা গভীর ভিত্তি তৈরি করে দীর্ঘস্থায়ী উপস্থিতি আর ভাবনাগ্রস্ত জীবনের জন্য। সচেতনতা নিয়ন্ত্রণের মূল ভিটা প্রচেষ্টার বা ইচ্ছাশক্তির চেয়ে বেশি। অনেকেই জোর জবরদস্তি করে শান্ত থাকার চেষ্টা করে, বিশ্বাস করে যে মনের মতো একটা বেপরোয়া চাকরিকে কাবু করা যায়। কিন্তু এমন চেষ্টা করলে অনেক সময় উল্টো ফল হয়। দুশ্চিন্তা বাড়ে, বাধা আসে, আর মাঝে মাঝে অচেতন ক্লান্তিও হয়। মন যখন চাপের মধ্যে থাকে তখন সে বিদ্রোহ করে বা মনোযোগ ছড়িয়ে দেয়, বাধ্য হয় না, যা দেখায় জোর জবরদস্তির মাধ্যমে নিয়ন্ত্রণ একটা ভঙ্গুর মিথ্যা। আসল নিয়ন্ত্রণ আসে যখন মনকে নিজের ভিতর দৃষ্টি দেওয়া হয়। চিন্তার প্রবাহকে বিচার না করে শুধু দেখো, আকর্ষণগুলোকে অনুভব করো কিন্তু প্রতিক্রিয়া দিও না, আর বুঝে নাও কোনটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আর কোনটা বাইরে। এই মনোযোগী মনোভাবই আসল। স্পষ্টতা স্বাভাবিকভাবেই উঠে আসে, যা আমাদের দৃষ্টিভঙ্গি আর কাজকর্মকে এমনভাবে গড়ে তোলে যা জোরপূর্বক চেষ্টা কখনো পারে না। স্টোইকরা বুঝতে পেরেছিল যে বাইরের কার্যকারিতার আগে ভিতরের অর্ডার দরকার। একটা দিনের মাপকাঠি শুধু তার উৎপাদনশীলতায় নয়, বরং মনের শান্তি আর বুদ্ধিমত্তায়। দিনে দিনে জোড়াজোড়ি না করে সচেতনতা দিয়ে শুরু করলে আমরা এমন একটা কাঠামো গড়ে তুলি যা পরিমাপিত, উদ্দেশ্যপূর্ণ আর টেকসই হয়। আর সকালবেলা সাধারণ রুটিনগুলো পরিণত হয় নিয়ন্ত্রণ আর দক্ষতার অভ্যাসে। পরিস্থিতির উপর আধিপত্য বলেই না, বরং চিন্তা করাই আসল। সচেতনতা গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় মনের অভ্যাসগত প্রবণতাগুলো টের পাওয়ায়। ভাবনা থামছেই না, প্রতিটা নিজের জায়গা দিতে চাইছে, আর স্বাভাবিক প্রতিক্রিয়া হয় জড়িয়ে পড়া, বিরোধিতা করা বা অন্যদিকে মন ঘোরানো। কিন্তু আমরা যখন শুধু ইচ্ছাশক্তি দিয়ে মনের নিয়ন্ত্রণ করতে চাই, তখন টেনশনের চক্রটাই আরও শক্ত হয়, ভাঙে না। বরং যখন বাধাবাধকতা ছাড়া শুধু পর্যবেক্ষণ করার অভ্যাস গড়ে তুলি, তখন নিয়ন্ত্রণের জায়গা ভিতর থেকে আসতে থাকে, মনকে সুযোগ দিয়ে। প্রাকৃতিকভাবেই ছন্দ আর স্পষ্টতায় নিজেকে মেলাতে হয়। দক্ষতা বাইরের কোনো জোড়াজুড়ি নয়, বরং ধৈর্য ধরে, সচেতন থেকে আর বারবার চর্চা করে নিজ থেকেই গড়ে ওঠে। ধারাবাহিকভাবে বিচার ছাড়া চিন্তা আর অনুভূতিকে খেয়াল করলে মন একটা স্থির কেন্দ্র পায়, যেখানে থেকে কাজ হয় সচেতনভাবে, হঠাৎ করে নয়, আর মনোযোগ চলে যায় সত্যিকারের গুরুত্বপূর্ণ জিনিসের দিকে, যেটা দিনটা যেভাবে এগোচ্ছে তাতে দরকার। সকালবেলা সাধারণ কাজগুলো, যেগুলো অনেক সময় বাধাবাধকতা ভেবে করা হয়, আসলে এই চর্চার জন্য আদর্শ জায়গা। প্র্যাকটিস, খানা বানানো, বাসন ধোয়া, হাঁটা বা দিনের কাজগুলো রিভিউ করা, যখন মনোযোগ দিয়ে করা হয় তখন এগুলো হতে পারে উপস্থিত থাকার এক ধরনের অনুশীলন। প্রতিটি কাজ, প্রতিটি শ্বাস, প্রতিটি চলাফেরা আমাদের সুযোগ দেয় মনোযোগকে অতীত চিন্তা বা ভবিষ্যতের ফলাফলের বাইরে বর্তমান মুহূর্তে টেনে আনার। যারা বাইরে তাকায় তারা স্বপ্ন দেখে, যারা নিজের ভিতরে তাকায় তারা জেগে থাকে। সবচেয়ে সাধারণ কাজগুলো করতেও মনোযোগ ঘুরিয়ে দিলে আমরা পেয়ে যাই অন্তর্দৃষ্টি, উপস্থিতি আর স্পষ্টতা, যা অন্যথায় ঢাকা পড়ে থাকে। অভ্যাসগত মনোযোগ হারানো, এই অভ্যাসগুলো সরলতার মধ্যে লুকানো থাকে তাদের শক্তি। ছোট ছোট সচেতনতার কাজগুলো একত্রে জমে একটা দৃঢ় স্থিতিশীলতা, বিচক্ষণতা আর শান্তির ক্ষমতা তৈরি করে সারাদিনে। প্রচেষ্টা যদি সচেতনতার থেকে আলাদা থাকে, তখন তা প্রায় বিরোধপূর্ণ চাপ তৈরি করে। মন যখন পর্যবেক্ষণ ছাড়া চেষ্টা করে, তখন সেটা উদ্বিগ্ন, প্রতিক্রিয়াশীল আর বিভক্ত হয়ে যায়। কিন্তু বিপরীতে যখন প্রচেষ্টা সচেতনতার সঙ্গে যুক্ত থাকে, তখন সেটা মনোযোগের স্বাভাবিক একটা অংশ হয়ে যায়, জোরপূর্বক চাপ নয়। মার্কাস অরেলিয়াস এই বিষয়টা নিয়ে চিন্তা করেছিলেন। চেষ্টা আর উপলব্ধির একত্রীকরণ, বাধা থাকলেও তা কাজকে এগিয়ে নিয়ে যায়। যেটা পথে বাধা দেয় সেটাই আসলে পথ হয়ে যায়। সচেতনতা বাধা, বিঘ্ন বা চ্যালেঞ্জগুলোকে এমনভাবে মোকাবেলা করার সুযোগ দেয় যা জোরপূর্বক চেষ্টার সাথে জড়িত উদ্বেগকে দূরে রাখে। প্রতিটি কাজ হয়ে ওঠে একটা পরিমাপ করা প্রতিক্রিয়া, যা ভাবনা আর স্পষ্টতার সঙ্গে করা হয়, হঠাৎ করে তাড়াহুড়ো না করে। সকালে যে রুটিনগুলো চাপের মধ্যে কাজ শেষ করার মতো মনে হতো, সেগুলো এই দৃষ্টিভঙ্গিতে হয়ে ওঠে সচেতনভাবে সম্পৃক্ত থাকার উদ্দেশ্যপূর্ণ অনুশীলন। প্রতিটি ছোট ছোট কাজ মনের স্থিতিশীলতা আর শান্ত থাকার ক্ষমতা বাড়ানো। সচেতনতা চর্চা আমাদের নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কটাও বদলে দেয়। বাইরের ঘটনা সবসময় অনিশ্চিত, বেশিরভাগ সময় অস্থায়ী আর প্রায়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু মনের ভেতরের অবস্থা, চিন্তার গতি, উদ্রেক হওয়া আবেগ আর প্রতিক্রিয়াগুলো নজর দিলে আসলেই যেখানে দরকার সেখানে নিয়ন্ত্রণ তৈরি হয়। মনের উপর জোর না দিয়ে শুধু ওটার দিকে খেয়াল করলে এইসব মূল্যায়নের ব্যাপারই বোঝাপড়া হয়, বুঝদারি বাড়ে আর অযথা প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা কমে।
আচরণটা একটা অভ্যাসে পরিণত হয়। সচেতনতা একটা লেন্সের মতো কাজ করে, যা দিয়ে বাইরের জগৎকে উদ্দেশ্যপূর্ণভাবে দেখা হয়, যাতে শক্তি, মানসিক শিথিলতা আর বিচার বিবেচনা সেই সব পরিস্থিতির জন্য সংরক্ষিত থাকে যেগুলোতে সত্যি হস্তক্ষেপ দরকার, না যে কল্পিত জরুরি পরিস্থিতি বা অনুমানের জন্য বেকায়দায় পড়তে হয়। অনুভূতি আর চিন্তা গভীরে জড়িত থাকে, আর সচেতনতা এই সম্পর্কের মধ্যে একটা স্থিতিশীলতা নিয়ে আসে। তাড়াহুড়ো করে অচিন্তিত প্রতিক্রিয়া প্রায় চাপ বাড়ায়, উদ্বেগ তীব্র করে বা সিদ্ধান্ত গ্রহণকে ব্যাহত করে। সচেতন পর্যবেক্ষণ গড়ে তোলার মাধ্যমে মন প্ররোচনাগুলোর প্রভাব ছাড়া নিজেদের নিয়ন্ত্রণে রেখে পরিস্থিতি সামলানোর অনুমতি পাওয়া যায়। প্রতিটি অনুভূত ইচ্ছা, প্রতিটি নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া ভিতরে স্থিরতা বাড়ায় আর সহনশীলতা গড়ে তোলে। সময়ের সাথে সাথে এই অভ্যাস মনোযোগের স্পষ্টতা আর মানসিক সংযম গড়ে তোলে, যা সাধারণ অভিজ্ঞতাকে প্রতিক্রিয়াশীল উত্থান পতনের বদলে যুক্তিপূর্ণ অংশগ্রহণের জায়গায় পরিণত করে। সচেতনতার মূল নীতি মূল্যবোধ আর কাজের সঙ্গেও সম্পর্কিত। যখন মনোযোগ সচেতন আর অন্তর্মুখী হয়, তখন কাজগুলো স্বভাবতই তার প্রতিফলন ঘটে। বিচার, নীতি আর সচেতন পছন্দ। প্লেটোর কথাটা এখানে একদম খাটে যে শুরুটা কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। দিনটা কেমন শুরু হয়, মন কেমন সচেতন হয়, সেটাই ঠিক করে দেয় চিন্তা, আচরণ আর উপলব্ধির ধারা। সকালে নিয়মিত ছোট ছোট ভাবনা, পর্যবেক্ষণ আর মনোযোগী কাজগুলো একে একে বড় ছবি গড়ে তোলে, যা সিদ্ধান্ত, প্রতিক্রিয়া আর সম্পর্কগুলোকে ইন্টেগ্রিটি, ইন্টেনশনালিটি আর শান্তির ছোঁয়া দেয়। সচেতনতা প্রতিটি কাজকে একটা আলাদা মানে দেয়। যান্ত্রিকভাবে কাজ করা থেকে সচেতনভাবে অংশগ্রহণে পরিবর্তন, যেখানে মন, উদ্দেশ্য আর বাইরের কাজের মধ্যে সামঞ্জস্য গড়ে ওঠে। অবশেষে সকালে সচেতন থাকার অভ্যাস একটা ভিত্তি তৈরি করে, যেটা দীর্ঘমেয়াদী স্পষ্টতা আর শান্তি বজায় রাখতে সাহায্য করে। প্রতিবার চিন্তায় নজর দেওয়া, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করা আর মনোযোগ নিজের ভিতরে নিয়ে যাওয়া নিউরাল আর মানসিক পথগুলোকে শক্তিশালী করে, যা সহনশীলতা, মনোসংযোগ আর মানসিক স্থিরতা বাড়ায়। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যখন তুমি আর কারো কথা নিয়ে চিন্তা করা বন্ধ করো, তখন আসল শান্তি আসে। তারা বলে বা ভাবে বা করে শুধু তোমার মতো যা তুমি করো। সচেতনতা মনকে এই নীতির সঙ্গে জোড়া দেয়, শান্তি ধরে রাখে, যুক্তিপূর্ণ কাজ করতে সাহায্য করে এবং উপলব্ধির ওপর নিজের নিয়ন্ত্রণের একটা অন্তর্দৃষ্টি গড়ে তোলে। সকালে যে সাধারণ রুটিনগুলো আমরা করি, সেগুলোকে যদি মনোযোগের নিয়ন্ত্রণের প্র্যাকটিসে বদলে ফেলি, তাহলে জীবনকে ইচ্ছামতো চালানো যায়। হঠাৎ করে প্রতিক্রিয়া না দিয়ে, চেষ্টায় চাপ না নিয়ে এবং তাড়াহুড়ো না করে স্পষ্টতার ওপর ভিত্তি করে কাজ করতে পারি। এইটাই হলো স্টোইক চর্চার মূল কথা, দীর্ঘস্থায়ী সচেতনতার মাধ্যমে নিজের ওপর নিয়ন্ত্রণ, অভিজ্ঞতাকে ভিতর থেকে বাইরে গড়ে তোলা আর মনের এমন একটা শক্তি, স্থিরতা আর প্রজ্ঞায় রূপান্তর করা, যা দিনের প্রতিটা মুহূর্তে সাথে থাকে। মনে রেখো, শান্তি কোনো দূরের জিনিস নয় বা পাওয়ার মতো কিছু নয়, এটা ইতোমধ্যে এখানে আছে, চিন্তা আর কাজের মাঝখানে চুপচাপ অপেক্ষা করছে। তুমি যেই সিদ্ধান্ত নাও, প্রতিটা বিরতি নাও, সেটা তোমার নিজের মনের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ। পরিষ্কারতা, উপস্থিতি আর উদ্দেশ্য নিয়ে জীবনযাপনের দিকে এক ধাপ। সেই স্থিরতাকে সাথে নিয়ে যাও, আর তা তোমার দিনকে পথ দেখাক। তোমার অংশীদার হওয়ার জন্য ধন্যবাদ।